আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব যে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন মরক্কোতে যাচ্ছিলেন এয়ারপোর্টে তার লাগেজে আগ্নেয়াস্ত্রের গুলি এবং ম্যাগাজিন পাওয়া গিয়েছে। এখন এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে এবং জনমনে সবার মনে প্রশ্ন জেগেছে, তাহলে আমরা যে এতদিন বলে আসছি, সকলে যে রাজনৈতিক দলগুলো সহ সকলে যে বলে আসছিল যে এই জুলাই সন্ত্রাসীরা তারা একটি সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও যমুনা টিভিতে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যদি এই আন্দোলনে তারা সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লব করত। এখন প্রশ্ন হচ্ছে, জনমনে তখন প্রশ্ন জেগেছিল, তাহলে তাদের কাছে কি অনেক অস্ত্রের গোলাভান্ডার ছিল, অনেক অস্ত্র ছিল? সেই কথাটি কি আজকে বাস্তবে পরিণত হলো যখন এয়ারপোর্টে বিমানবন্দরে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজে যখন গোলাবারুদ, যখন আগ্নেয়াস্ত্রের গুলি এবং ম্যাগাজিন যখন পাওয়া যায়। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের জনগণের প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাহলে কি তারা সেই জুলাই সন্ত্রাস আন্দোলনে কি তারা তাহলে সেই অস্ত্রের সাপ্লাই দিয়ে পরিকল্পিতভাবে সেই ছাত্রদেরকে গুলি করে একটি নির্বাচিত সরকারকে হটিয়েছিল? তা নাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বাংলাদেশে AK-47 ম্যাগাজিন বা গুলি গোলাবারুদ কোথা থেকে আসলো? সেই প্রশ্নটি এখন সকলের মনে মনে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কত? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1998 সালে জন্মগ্রহণ করেছে। তো 1998 সালে যদি জন্মগ্রহণ করে তাহলে তার বয়স 26 থেকে 27। তাহলে 26 থেকে 27 যদি তার বয়স হয়, তাহলে এরকম বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স পেতে হলে কি নিয়ম আছে, কি নিয়মের মধ্যে তার বয়স কত হতে হয়, কত হলে ন্যূনতম একজন মানুষ অস্ত্রের লাইসেন্স পেতে পারে? বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে একজন মানুষ তার বয়স যদি 30 থেকে 70-এর ভিতরে হয় তাহলে সে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কত? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স, সে জন্মগ্রহণ করেছে 1998 সালে, সেই অনুসারে তার বয়স 26 বা 27। তাহলে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে অস্ত্রটি বহন করছেন সেটি অবৈধ অস্ত্র। এখন আরো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যেই বর্তমানে যে নিয়ম আছে, বিধিমালা আছে, নিয়ম আছে, আইন আছে, সেই আইন অনুসারে যে কেউ যদি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হয় তাহলে তাকে বছরে 2 লক্ষ টাকা আয়কর দিতে হয়। এখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। সে পড়াশোনা করত, হলে খেত। তাহলে সে কি 2 লক্ষ টাকা আয়কর দিত প্রতি বছরে? সে কি কোনো চাকরি করতো, ব্যবসা করতো? না, কিছুই করতো না। তাহলে তার যে অস্ত্রটি, আগ্নেয়াস্ত্রটি, সেটি সম্পূর্ণ অবৈধ। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি অপরাধ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করেছে, যেটি নাকি সম্পূর্ণ তার লাগেজে, বিমানবন্দরে তার লাগেজে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ পাওয়া গিয়েছে, এটি সম্পূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা আইন লঙ্ঘিত হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি আন্তর্জাতিক নিরাপত্তা আইন লঙ্ঘিত করে থাকে তাহলে সে কি গ্রেপ্তার হবে? না, বাংলাদেশে সে উপদেষ্টা হিসেবে একজন মন্ত্রী পদমর্যাদায় থাকায় নির্দ্বিধায় সে বেঁচে যাবে। একটি জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে যদি কোনো অসভ্য দেশও থেকে থাকে, সে অসভ্য দেশে যদি আজকে এই ঘটনাটি ঘটত তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হতো। এখন যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের প্রশ্ন, তাহলে কি বাংলাদেশ অসভ্য রাষ্ট্রের চেয়ে আরো নিচে নেমে গেছে? আমার আরো প্রশ্ন, যে দেশের জনগণের প্রশ্ন, মবের রাজা ইউনূস এখন নীরব কেন? মবের রাজা ইউনূস কেন এখন কথা বলছেন না? নীরব কেন আমাদের মাননীয় সেনাপ্রধান? আমাদের মবের রাজা ইউনূসের কাছে প্রশ্ন, মাননীয় সেনাপ্রধানের কাছে প্রশ্ন, যে এত বড় একটি অপরাধ করার পরে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হলো, তাকে কেন গ্রেপ্তার করা হলো না? আমি আরেকটি বিষয় বলি, যে এরশাদ সাহেব গ্রেপ্তার হয়েছিলেন এবং তার সাজা হয়েছিল যে সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তাকে একটি অস্ত্র দিয়েছিলেন, সেটি তিনি শোকেস হিসেবে ব্যবহার করেছিলেন। সেই অস্ত্র রাখার দায়ে একজন সাবেক রাষ্ট্রপ্রধান, একজন সাবেক সেনাপ্রধানের যদি দণ্ড হতে পারে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কেন দণ্ড হবে না? তাকে কেন গ্রেপ্তার করা হবে না?
এটি দেশবাসীর প্রশ্ন, আমাদের প্রশ্ন, এটি মবের রাজা ইউনূসের কাছে প্রশ্ন, এটি মাননীয় সেনাপ্রধানের কাছে প্রশ্ন। মাননীয় সেনাপ্রধানের কাছে আমার আরও দুই একটি প্রশ্ন আছে, যে সে প্রশ্নটি হচ্ছে, হাসনাতের গায়ে যখন একটু আঁচল লাগে গাজীপুরে, তখন 70 জন নেতাকর্মী, 70 জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হাজারের অধিক মানুষকে মামলা দেওয়া হয়েছিল শুধু হাসনাতের গায়ে একটু আঁচল লাগার কারণে। আমি আরেকটি পয়েন্ট বলছি যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন সমস্ত নিয়ম কানুন মেনে যখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, তখন কোনো অন্যায় অপরাধ ছাড়া বিমানবন্দরে থাকা 3 জন পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। একটা বৈধ কাজের জন্য বাংলাদেশে রাষ্ট্রপতি বৈধভাবে উনি বিদেশে গিয়েছেন, এই জন্য 3 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। আর সেখানে একজন উপদেষ্টা আগ্নেয়াস্ত্র নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন, আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন, তাকে নির্দ্বিধে তাকে যেতে দেওয়া হলো, তাকে গ্রেপ্তার করা হলো না। এটা কি কোনো বাংলাদেশ হতে পারে? এটাই কি বাংলাদেশ? সেটি আমি মাননীয় সেনাপ্রধানের কাছে, জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমার প্রশ্ন। আপনারা দেখেছেন যে আর্মি মিউজিয়ামে যে মুরালগুলো ছিল, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আর্মি মিউজিয়ামের যে মুরালগুলো ছিল, সেই মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে, এই জঙ্গিবাদীরা ভেঙে দিয়েছে। একজনকে পর্যন্ত আর্মি গ্রেপ্তার করল না, অথচ একজন অধ্যক্ষ, সে নাকি আওয়ামী লীগের, সেই অধ্যক্ষ নাকি আওয়ামী লীগকে সংগঠিত করছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে মিডিয়ার সামনে যে উনি আওয়ামী লীগকে সংগঠিত করছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমার প্রশ্ন মাননীয় সেনাপ্রধানের কাছে, মবের রাজা ইউনূসের কাছে আমি প্রশ্ন করতে চাই না, কারণ সে হচ্ছে মবের রাজা। মাননীয় সেনাপ্রধানের কাছে আমার প্রশ্ন করতে চাই, আপনি বলুন বাংলাদেশের সংবিধানের কোন জায়গায়, কোথায় উল্লেখ আছে যে কোনো দলকে সংগঠিত করা যাবে না, কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা যাবে না, রাজনৈতিক চর্চা করা যাবে না, তা গণতান্ত্রিক প্র্যাকটিস করা যাবে না বাংলাদেশে? কোথায় সংবিধানে লেখা আছে? সেই অধ্যক্ষ যদি দলকে সংগঠিত করে থাকে, দলের জন্য কাজ করে থাকে, তাহলে সে তার গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে, গণতান্ত্রিক অধিকার সে প্র্যাকটিস করেছে, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হবে? সো এই বাংলাদেশ কি আপনারা নির্মাণ করতে চান? আপনি মাননীয় ওয়াকারুজ্জামান, মাননীয় সেনাপ্রধান, আপনি প্রতিজ্ঞা করেছিলেন, আপনি জাতির সামনে কথা দিয়েছিলেন যে এই জাতির শান্তি শৃঙ্খলার দায়িত্ব আপনি নেবেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনি নেবেন। কিন্তু এই কি আজকে জানমালের নিরাপত্তা আপনি দিচ্ছেন? মবের রাজা ইউনূসকে আপনি সহায়তা করছেন? আওয়ামী লীগের অসংখ্য নিরীহ নেতাকর্মীদেরকে নির্দ্বিধায় মব করে মব সন্ত্রাস করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জোতার মালা দেওয়া হচ্ছে। আর পক্ষান্তরে আপনার এই দেশের একজন উপদেষ্টা অবৈধ অস্ত্র, গোলাবারুদ সহ ধরা পড়ার পরেও তাকে গ্রেপ্তার করা হল না। এটা কি বাংলাদেশের আইন? এটাই যদি বাংলাদেশের আইন হয়, তাহলে বাংলাদেশ ইতিহাস কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না, যেমন এরশাদ সাহেবকেও কিন্তু ক্ষমা করে নাই, কেউ কিন্তু ক্ষমা পায় নাই। আমার প্রশ্ন, আমরা দেখব, আমার মাননীয় সেনাপ্রধানের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দ্রুত গ্রেপ্তার করা হোক। সে বাংলাদেশে ব্যাক করার সাথে সাথে তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হোক। আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই, আপনি যে কমিটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশে আইনের শাসন আপনি প্রতিষ্ঠিত করবেন, আপনি জনগণের জানমালের নিরাপত্তা দেবেন, আপনার সেই কমিটমেন্ট আমরা দেখতে চাই। কমিটমেন্ট দেখতে চাই যে আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বাংলাদেশে আসার সাথে সাথে আপনি গ্রেপ্তার করেছেন। ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।